ঈদ মোবারক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিশ্ব মুসলিমদের শান্তি কামনা। আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশে যেন শান্তি আসে, দেশে যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে, যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু কোরবানি দেয়া যাবে আরও 2 দিন। রাজধানীতে মধ্যরাতের ভেতর শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা প্রতিমন্ত্রীর। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। তদারকি থাকায় পাচার হবে না জানালেন বাণিজ্যমন্ত্রী। করা যাবে সংরক্ষণ। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়ায় কষ্ট করতেছি, তাহলে আমরা যদি 2 টাকা নাই করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো। সপরিবারে বাবা মা ও স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত বিডিআর জওয়ানদের জন্য দোয়া, সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘোরাঘুরি। মিরপুর চিড়িয়াখানায় ভাইরাল মহিষ। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়। মূলত আসছে ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আসছে। ডোনাল্ড ট্রাম্প যে মহিষটা দেখতে বললাম, আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত। ঘোরার জন্য আসছি, তা অনেক কিছু দেখতেছি, ভালো লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্যে দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীল আকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালেই জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। দায়িত্ব পালন করে মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে সামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। বাবা মা নেই, বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি।
খামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়ে ছিল। খেলাধুলা করবো, গরু জবাই দেখবো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা। অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বরাবরের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভোর থেকেই ছিল মুসল্লিদের ঢল। সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত 5টি জামাত হয়। নামাজ শেষে দেশ, জাতীয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা জুড়ে মুসল্লিদের আনাগোনা। কারো হাতে জায়নামাজ, কেউ বাবার হাত ধরে, আবার কেউ কেউ বৃদ্ধ বাবাকে নিয়েই ঈদের জামাতে সামিল হন। ছোট্ট সোনামণির দুরন্তপনা আর বৃদ্ধ বাবার শ্রেষ্ঠ সম্বল ছেলে ও নাতি। 3 প্রজন্মের এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে এসে শুকরিয়া জানান আল্লাহর দরবারে। নাতি নাতনি জামাই নিয়ে নামাজ পড়বো এই উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকা এসেছি। ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। আমি আমার বাবার হাত ধরে মসজিদে যেতাম। কোরবানির ঈদকে ঘিরে ততক্ষণে জাতীয় মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগ, ভালোবাসা আর পুনর্মিলনের সাক্ষী। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ান মহান সৃষ্টিকর্তার দরবারে। নাতির হাত ধরে আসতে কেমন লেগেছে? সবার জন্য দোয়া করেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় মোট 5টি জামাত। নামাজ শেষে মুসল্লিরা দোয়া করেন দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায়। কুরবানি মানে নিজের ভিতরের যে অহম্মদ আছে এটাকে কুরবানি। নিপীড়িত মুসলমানরা যেন আর নিপীড়িত না হয়, আর অত্যাচারিত না হয়, আর যারা জালিম, যারা মুনাফেক, নাস্তিক, তাদের আল্লাহ তুমি শায়েস্তা করো। কেউ আবার জীবনের প্রয়োজনে ত্যাগ করেছেন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার সময়টুকু। একসাথে ছেলেদের নিয়ে আর জামাতে নামাজ পড়তে পারি না, আমাদের বাধ্যতামূলক টাকার জন্য, উপার্জনের জন্য আসতে হয় এখানে। এটাও আমাদের জন্য একটা কষ্ট। বাবার হাত ধরে ঈদগাহে এসেছে ছোট্ট মেয়ে শিশু। নতুন পোশাক আর ঈদের আনন্দে তার চোখে মুখেও ছিল উচ্ছ্বাস। ঈদুল আজহার এই দিন শুধুমাত্র পশু কোরবানি দেওয়া নয়, বরঞ্চ মনের মধ্যে থাকা যে সমস্ত হিংসা, বিবাদ, অহংকার তা ছুঁড়ে ফেলার দিন। হাজারো কণ্ঠে এই সকালবেলা যখন দোয়া পাঠ করা হচ্ছে, তখন মুসল্লিরা বলছেন ভালোবাসা, আন্তরিকতা আর মহব্বতই পারে এই পুরো জাতিকে এক কাতারে দাঁড় করাতে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ত্যাগের দীক্ষায় পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর বিভিন্ন সড়ক আর অলি গলিতে সামর্থ্যবানরা কোরবানি দেন। বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। পবিত্র ঈদুল আজহা, ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা। একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই। ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতি। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করব সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করে। এমনি তো আমরা জাতি কষাই তো না,
এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ ফুর্তিতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য বর্জ্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলার দিক বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পশু কোরবানির পর থেকে নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছেন 2 সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী। সকাল থেকে একটানা চলছে এই কার্যক্রম। এখন পর্যন্ত অধিকাংশ স্থানের বর্জ্য অপসারণ শেষের দিকে। এসব বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক STSগুলোতে, এরপর বর্জ্য চলে যায় ল্যান্ডফিলে। এই কর্মযজ্ঞের সাথে জড়িত সবার ছুটিও বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে ঈদের দিন থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা 3 দিন। দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে। এদিকে রাজধানীর বাড়িধারায় বিকেলে কিছু বর্জ্য পড়ে থাকার বিষয়ে সংবাদ প্রচারের পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তবে তার আসার খবরে তড়িঘড়ি করে সব বর্জ্য পরিষ্কার করে ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষেই প্রধানমন্ত্রী যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে শাহিদ তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান প্রয়াত পিতামাতার সমাধিতে। মোনাজাতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সীমিত পরিসরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে জিয়া উদ্যানের একপাশে অপেক্ষমান সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যান বনানী কবরস্থানে। প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। এরপর বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন সরকার প্রধান। পরে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সেনা সদস্যদের সাথে ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার
জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতি ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। প্রীতিভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। বলেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করতে হবে, বিভেদের বদলে ঐক্য, হিংসার বদলে সহমর্মিতার চেতনায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন থাকার আহ্বান জানান। পরে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইজিপি সহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চামড়া নিয়ে তৈরি হয়েছে নৈরাজ্য। পানির দামে বিক্রি হয়েছে পশুর চামড়া, নিশ্চিত হয়নি নির্ধারিত দাম। 2.5 লাখ টাকার গরুর চামড়ার দাম মাত্র 400 থেকে 500 টাকা। 600 থেকে 700 টাকায় বিক্রি হয়েছে বড় কিছু চামড়া। সকাল থেকেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় চামড়ার বাজার। দাম নিশ্চিত না হলেও তদারকি করেনি সরকারি কোনো প্রতিষ্ঠান। চামড়া নিয়ে এসে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ পায়নি কাঙ্ক্ষিত দাম। এদিকে বিসিক চামড়া শিল্পনগরীতে রাত 10টা পর্যন্ত মোট চামড়া প্রবেশ করেছে 1,33,000-এর মতো। চলছে বাগযুদ্ধ। চামড়ার দামকে ঘিরেই চলছে বিতণ্ডা। মহল্লা থেকে যে দামে চামড়া কিনে এনেছেন শিপন খান, ক্রেতা বলছেন সেই দামের অর্ধেক। প্রতিটি গরুর চামড়ার দাম 600 থেকে 700 টাকা কিনে আনলেও বলা হচ্ছে 400 থেকে 500 টাকা। এমন দরপতনে ছড়িয়েছে হতাশা। 200-250 করে রেট বলে। গতবার আমরা হলো যাই দেখছি, আমরা নিজেরাও হলো যাচ্ছি, আমরা হলো যাই ডাস্টবিনে ফেলাই দিছি। তার মানে এবারও আমরা ওই তাই করতে হবে। আমরা কষ্ট করতেছি, তার আমরা যদি 2 টাকা না করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? 500 টাকা কয়, 400 টাকা আবার ইশারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয় যে 500 টাকা বেশি করেন না। আরে কয় ভাই 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে পানির দামে বিক্রি হয়েছে গরুর চামড়া। দামকে কেন্দ্র করে তৈরি হয় কথা কাটাকাটি। সাধারণত একটি মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 ফুট হয়ে থাকে। সেই হিসেবে ঢাকার ভেতরে এর দাম দাঁড়ায় প্রায় 900 থেকে 1500 টাকা। ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। ওই দামের সঙ্গে তুলনা করলে লবণ ছাড়া চামড়ার দাম অনেক কম। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এভাবে বলে। সরকার যে রেট দিচ্ছে, এই রেটের পর মনে করেন কোনো ব্যবসায়ী অগ্রগতি পারবে না, কেন কেমিক্যালের দাম বাড়তি, লবণের দাম বাড়তি। শুধু সায়েন্স ল্যাব এলাকাই নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে চামড়ার দাম ছিল হতাশাজনক। পোস্তা, আমিনবাজার সহ কয়েকটি এলাকাতেও গরুর চামড়ার দাম ছিল 300 থেকে 400 টাকার মধ্যে। আমাদের এলাকাতে কিনছি আমরা 700 টাকা 600 টাকা করে চামড়া। হ্যাঁ, এখন আনাইছি 400 টাকা 500 টাকা। গাড়ি ভাড়া আছে, 4-5টা লোক খাটাইছি। 3.5 লাখ টাকা গরুদের দাম, সেখানে 500 টাকা কয়। আমারে বলে 400, 450, 500 টাকা বাইরে জোর করে দিলাম বায়াগো। ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। প্রতিটির বিক্রি মূল্য ছিল 10 থেকে 20 টাকা। ওদিকে চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তদারকি করেনি বাণিজ্য মন্ত্রণালয়। 400-500 টাকার মাঝারি চামড়া, ছোট চামড়াগুলো আছে। অ্যাকচুয়ালি আকার ভেদে এটার দাম নির্ধারণ হয় না, এটা স্কোয়ার ফিটে দাম নির্ধারণ হয়। আমরা এই মেজারমেন্টে চামড়া বিক্রি কিনে হয়। আজ এবং কালকের মধ্যে চামড়া সংগ্রহ শেষ হলেও তা ট্যানারিগুলোতে পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 2 মাস। এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই চামড়ার দাম নিয়ে তৈরি হয় নৈরাজ্য। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু সেই মূল্য কার্যকরের ক্ষেত্রে থাকে না কোনো তদারকি ব্যবস্থা। ফলাফল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় পুরো চামড়ার বাজার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যেসব জায়গায় চামড়া জড়ো হয় তার প্রতিটি কেন্দ্রের সাথে মন্ত্রণালয়
যোগাযোগ রাখছে। তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তাই এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাফারের আমিন বাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় আরও বলেন, পাচারের সম্ভাবনা কম থাকায় এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। তবে এই খাতের উন্নয়নে ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে। পাশাপাশি সিইটিপি সমস্যা সমাধান সহ রুগ্ন ট্যানারিগুলো বিকশিত করতেও পরিকল্পনা করছে সরকার। যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও সারা দেশে সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো এবং এটি ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া, এতে হতাশা জানিয়েছেন মৌসুমি বিক্রেতারা। দুপুরের পর থেকেই খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় ও সংলগ্ন এলাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে জড়ো হন সংগ্রহকারীরা। জানান, বড় গরুর ভালো মানের চামড়া বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত, আর মাঝারি ও ছোট আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। ছাগল ও ভেড়ার চামড়ার মূল্য ছাড়াই সংগ্রহ করছেন ব্যাপারীরা। নওগাঁর প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের দাবি, নির্ধারিত দামের অর্ধেকেও মিলছে না চামড়া বিক্রি করে। একই চিত্র চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করা, লবণের দাম সহ নানা কারণে নির্ধারিত দামে চামড়া কিনতে পারছেন না তারা। 100 টাকা বরাবর, পরে জনদিন পর 1000 টাকা দেবে। 8টা চামড়া 1000 টাকা দেবে। আর ছাগলের চামড়া কোনো দাম নাই। এক একটা চামড়া 50 টাকা, 100 টাকা, 150 টাকা বলতেছে, অথচ 1200-1500 টাকা হওয়ার কথা। এই সিন্ডিকেট যেগুলো বাংলাদেশে চলতেছে, এগুলো যদি এখন বন্ধ করা না হয়, সামনে এই চামড়ার শিল্প আর বাংলাদেশে থাকবে না। দেখা যাচ্ছে যে এখান থেকে আরো 5 কোরবানির টাকাও পায়, এমনও পার্টি আছে। কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের ভাঙায় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 35 জন আহত হয়েছেন। সকালে ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে গ্রামের দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সি এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী পুরুষ সহ অন্তত 35 জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর, মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বিপরীতে টানা 2 পরাজয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হলো মালদ্বীপ নারী দলের। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে 11-0 গোলে পরাজিত হওয়া মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত শুরু হয় বাংলাদেশ। ম্যাচের মাত্র 11 সেকেন্ডেই প্রথম আক্রমণে আসে গোল। লাল সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে এসে স্কোরশিটে নাম তোলেন আনিকা সিদ্দিকী। 34 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন উমহেলা মার্মা, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে আরও এক গোল দিয়ে সমতায় ফেরে দ্বীপ দেশটি। এরপর যখন পয়েন্ট হারানোর সংখ্যা লাল সবুজ শিবিরে, তখন ত্রাতা হয়ে আসেন বদলি ফরওয়ার্ড সুরভি প্রীতি। আর ম্যাচের শেষ বাঁশির আগে 4-2 গোলের স্বস্তির জয় নিশ্চিত করেন কোহাতি কিসকু। রোববার গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কোরবানির পশুর হাটের অ্যালবিনো জাতের এই মহিষটি দেশে বিদেশে ভাইরাল। মাথায় ব্যতিক্রমী চূড়া ট্রাম্প নামকরণে চাঞ্চল্য আসে পশুটিকে ঘিরে। প্রথমে বিক্রি হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানির পরিবর্তে সেটি জায়গা হয়েছে চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই প্রাণী। গোলাপি ত্বক ও মাথায় ঢেউ খেলানো সোনালি লোম, যা অনেকটা চুলের মতো। নারায়ণগঞ্জের একটি খামারে অ্যালবিনো জাতের মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। তার চেহারা আর নামের কারণে তোলপাড় দেশ জুড়ে। খামার থেকে সেটি বিক্রি হয়ে যায় কোরবানির জন্য, দেয়া হয় রাজকীয় বিদায়। কিন্তু এখানে বাধে বিপত্তি। ট্রাম্প নামের কারণে দেশে তো বটেই, বিদেশি মিডিয়ার শিরোনামও হয় এই বিশেষ জাতের মহিষটি। বিষয়টি নজরে আসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। বিতর্ক এড়াতে মহিষটি কোরবানি না করতে হস্তক্ষেপ করেন তিনি। সিদ্ধান্ত হয় মহিষটিকে রাখা হবে মিরপুর চিড়িয়াখানায়। সেখানে এখন আবাস হয়েছে গোলাপি জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আসছে, মূলত আসছে ডোনাল্ড ট্রাম্প দেখতে। ডোনাল্ড ট্রাম্প মানে সাদা মহিষ যে এখানে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে,
আর বাচ্চাকে সাথে নিয়ে এখানে আসলাম। আসলে দেখতেছি যে চিড়িয়াখানার ভিতরে এই ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম। আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত, আমিও দেখে ভালো লাগলো আর কি। একে তো ভাইরাল মহিষ, তার উপর কোরবানির ঈদ, তাই দর্শকদের অন্যতম আকর্ষণ এখন চিড়িয়াখানার এই নতুন অতিথি। মেনলি দেখাইতে নিয়ে আসছি ডোনাল্ড ট্রাম্পকে, যেহেতু বাসার খুব কাছাকাছিও আছে, একটা দেখার সুযোগ হয়েছে, দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটাকে বিক্রি না করে চিড়িয়াখানায় রাখা হোক, সেই সুবাদেও আমরা আসছি, যে বাস্তবে দেখতে পাই আর কি। এটির ওজন প্রায় 700 কেজি। দেখতে শান্ত স্বভাবের মনে হলেও এটি পুরোপুরি শান্ত নয়, তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ কর্তৃপক্ষের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 2 মাস মেয়াদের একটি সমঝোতা স্মারকে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনার প্রতিনিধিরা। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও বার্তা সংস্থা AFP। তবে এখনও এই স্মারকের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না তেহরান। 30 দিনের মধ্যে সরাতে হবে সব মাইন। বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে ট্রাম্প প্রশাসন। 60 দিনের মধ্যে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের কি ব্যবস্থা হবে সেই সিদ্ধান্ত নেবে উভয় পক্ষ। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে আরও কিছুদিন ভাবতে চান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি। ইরানের সাথে বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় বসবে পাকিস্তান। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে বসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মত বিনিময় করবেন দুই কর্মকর্তা। বৈঠক শেষে ওই দিনই ইসলামাবাদ ফিরবেন ইসহাক দার। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।